নমস্কার বন্ধুরা, আজকে আমি সৌমেন গাঙ্গুলি এবং সমর চক্রবর্তী একটা ইন্টারভিউ বলা যাবে না, বলা যাবে আড্ডা একটা হচ্ছে। এটা সৌমেনবাবুর বাড়িতে খড়গপুরে। আর আমরা আজকের আড্ডায় কি উঠে আসে তা আমরা আগে থেকে নির্ধারণ করিনি। আমরা আমাদের আলাপ আলোচনা মেনলি সাহিত্য নিয়ে, নিজেদের জীবন নিয়ে, নিজেদের চিন্তাভাবনা নিয়ে বিভিন্ন রকম আলোচনা করব। প্রথমে সৌমেন গাঙ্গুলিকে দিয়ে আমি শুরু করি। সৌমেন গাঙ্গুলি খুব সুন্দর লেখালেখি করেন এবং গবেষণাধর্মী কাজ করেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, আর খড়গপুর নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে। সৌমেন বাবু রেলের কর্মচারী, খড়গপুর রেলে কাজ করেন। এবং প্রথমে আপনাকে জিজ্ঞেস করব যে আপনার জন্ম কোথায় হয়েছিল এবং এইখানে কবে এসেছিলেন, এইখানে আমরা যেখানে বসে আছি। আমার জন্ম তো ইন্দা বাউনপাড়া, খড়পুরের ইন্দার ওটা মাঝামাঝি একটা জায়গা, ইন্দা বাউনপাড়া, হ্যাঁ, যেখানে হিড়িম্বা কালী মন্দির রয়েছে বা হিড়িম্বা শীতলা মন্দির, যেটাই বলা হয় ওখানে। আর ওইখান থেকে আমার বাবার যেহেতু আমার বাবা খুব ঘোরাঘুরি করতে পছন্দ করতেন, এক জায়গায় থাকার মানুষ ছিলেন না। তো আমাদের বহুবার বাসা বদল হয়েছে, বহু জায়গায় বাসা বদল হয়েছে। আমার বাবা অনেকটা দিন, আমরা 19 বছর জফলায় ছিলাম, ইন্দা বাউনপাড়ায় ছিলাম জ্ঞান থেকে, ধরো 1980 থেকে। তার আগে সাঁতারগাছিতে ছিলাম 5-6 বছর ছোটোবেলা থেকে। তারপরে ইন্দা বাউনপাড়া, তারপরে ওখান থেকে জফলায় গেছি 1987-এ। তারপর ওইখান থেকে আমরা গেছি একটা ভাড়া বাড়িতে গিয়েছিলাম। তারপর ওখান থেকে এই ভাটাপুকুরে এই বাড়িতে এসেছি এখানে। না, আমরা দেখছি এইখানে খুব পরিবেশটা দারুণ পরিবেশ, প্রচুর গাছগাছালি এবং একদিকে খোলা মাঠ, হাওয়া বাতাসও ভালো চলাচল করে, খুব সুন্দর। আর লেখালেখি আপনার কবে থেকে শুরু এবং কবে থেকে মানে একদম ছোটোবেলায় তো আমাদের এই জিনিসগুলো থাকে না যে একটা জীবনকে অন্যভাবে দেখব, একটা সময়ে পরে আসে, কারো আগে আসে, কারো পরে আসে। আপনার কোন সময় থেকে এসেছে লেখালেখি বলুন বা অন্যভাবে আমি দেখব আমাদের প্রকৃতিকে, আমাদের ইতিহাসকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি লেখালেখিটা ও বয়স সন্ধিকাল থেকে এসেছে। বয়স সন্ধিকালটা তো সমস্ত কিছুর শুরু। তো আমরা লিখি যে কারণে, খুব মানে ওই একই বিজ্ঞান আছে যে কাউকে ইমপ্রেস করতে হবে তাই কিছু লিখতে হবে, হ্যাঁ, প্রেম করতে হবে, এই সব ব্যাপার রয়েছিল সেই সময়। হ্যাঁ, কাউকে একটা কবিতা লিখে, কাউকে একটা ছবি এঁকে, ছোটোবেলায় এরকম ছবিও পেন দিয়ে ছবিও এঁকে ফেলতাম, ওরকম কবিতাও লিখে ফেলতাম। সেই সময় যেরকম হয় আমাদের বয়স সন্ধিকালে ডায়েরিগুলো, সেসব ডায়েরি, গোপন ডায়েরি, সেসব নষ্টও হয়ে গেছে অনেক ডায়েরি, এরকম প্রচুর কবিতায় ভরা আছে সেসব। হ্যাঁ, তারপরে আমরা মানে থ্যাঙ্কস টু সমর চক্রবর্তীর যদি খড়পুর এডিটার না হতো, আমারই মতো বোধ হয় বহু ছেলেপুলেরই একটা জায়গা থাকতো না দাঁড়াবার। হ্যাঁ, যে নিজেদের এই দুষ্টুমিগুলো, নিজেদের অ্যাডভেঞ্চারগুলো। এখানে সমরদা আছে, সমরদাকে প্রশ্ন করব। আসলে লেখালেখি আর যদি সংস্কারের কথা বলা যায়, তাহলে আমার ঠাকুমা কলকাতার মহিলা ছিলেন, উনি লেখালেখি করতেন, ওনারও ডায়েরি ছিল সেই সময়কালে। আমার বাবাও লেখালেখির সাংস্কৃতিক জগতের একজন মানুষ ছিলেন। হ্যাঁ, তা বলে সংস্কার হলে যে সবাই যে লেখালেখি করবে এমন নয়। আমরা 4 ভাই, লেখালেখিটা আমার ভেতরে এসছিল। আর এরপর এডিটারে গিয়ে, ওই আড্ডার জায়গায় এডিটার যখন প্রথম বেরোয়, আমার এক পিস্তুত দাদা আমাকে এডিটারটা এনে দিল। দিয়ে বললাম, বেশ দারুণ ব্যাপার তো। তারপরেই আমি সেই ক্লাস 11-এ পড়ার সময় সমরদার দোকানে চলে গেলাম। ওখান থেকে বেশ আড্ডা শুরু হলো, আর ওখান থেকে নানা রকমের লেখালেখি, বিভিন্ন রকমের লেখালেখি হয়েছে। হ্যাঁ, লেখালেখিটা যা অ্যাডভেঞ্চারের কাজে ব্যবহার করেছি, দুষ্টুমির কাজে ব্যবহার করেছি। হ্যাঁ, বিভিন্ন রকম। আর সমরদা বলবে সেই সময়টা কীরকম। আমরা সমরদাকে খানিকটা, আমি আমার শ্রীকান্ত উপন্যাসের, আমি যদি শ্রীকান্ত হই তাহলে সমরদা নিশ্চয়ই ইন্দ্রনাথ।
এরকম এই বয়ঃসন্ধি তো সবাই সেরকম চাইতো আর কি, এরকম একটা পেয়ে গিয়েছিলাম, একটা বিশাল ব্যাপার মানে। আর না, রাজলক্ষ্মী কি একটি না অনেকগুলি? আমাদের রাজলক্ষ্মী অনেক ছিল। হ্যাঁ, সমরদা একটু বলুক, সমরদা আমাদের সেই অ্যাডভেঞ্চারগুলো। বলুন বলুন। তুমি বলো না সেই যে আমরা যে বাংলি পোষে গেলাম। একটু একটু আছে। হ্যাঁ, সেই ও আচ্ছা, বাংলাপুষিটা যেটা সোমেন বলছে মনে পড়লো আমার, সালটা বোধ হয় 96-97 হ্যাঁ হ্যাঁ হবে। তো হঠাৎ করে বুদ্ধদেব গুহর বইটা শেষ হলো, এই 9টা নাগাদ শেষ হলো। বাংলি পোষে দুরাত্রি। হ্যাঁ, 10টার সময় মাথায় প্ল্যান হলো যাবো ওখানে। এবার বাংলাপুষি যে উড়িষ্যা সেটাই আমার জানা ছিল না সেই সময়। তো আমি, সৌমেন, রাজনীলাম ছিল। না, প্রণব ও আমি, সৌমেন, প্রণব, আমরা চৌরঙ্গি চলে গেলাম। চৌরঙ্গিতে বাস ফাস তো নেই, 12টা হবে, ওখান থেকে একটা ট্রাক ধরলাম। ট্রাককে ম্যানেজ করে আমরা বোম্বে চৌকি থেকে ওখানে আমরা ট্রলি করে সম্ভবত গেলাম। আচ্ছা, গিয়ে দেখি ওখানে তো একটা মানে হোটেল ফোটেল তখন হয়নি, অনেক সেই সময় তো অনেক রিমোট এলাকা ছিল। করতে গিয়ে একটা দেখলাম সরকারি গেস্ট হাউস, তার যে কেয়ারটেকার তাকে ম্যানেজ করলাম। ওখানকার কোনো একটা এমপির নাম আমার মাথায় ছিল, ওর লোক বলে আমরা ঢুকলাম ভেতরে, ঢুকে বলে 2 দিন ওখানে কাটালাম। তো সেটা ভালো একটা অ্যাডভেঞ্চার হলো, ভালোই ঘোরাঘুরি হয়েছিল আমাদের সেই সময়টা। হ্যাঁ, আমরা সেই বিকেলের দিকে কি করলাম, পাহাড়ের দিকে চলে গেছিলাম। হ্যাঁ, পাহাড়ের দিকে গেছি, আর ওই সময় হাতি বেরিয়েছে। হাতি শুনে আমরা আবার প্রায় 5 কিলোমিটার দৌড়াতে আমরা আবার ফিরে এসেছিলাম। হ্যাঁ, সন্ধ্যাবেলায়। এটা একটা বিশাল বড় মানে ওইখানে একটা ঘটনা। আর ফিরে এসেছিলাম সম্ভবত ট্রাকে, এইটা হ্যাঁ লরিতে করেই না, ফিরেছি। সেটা আমরা যখন বাংলাদেশ থেকে খড়গপুর ফিরছি, হ্যাঁ হ্যাঁ, তখন তো এত বাস যাতায়াত ব্যবস্থা তো ভালো ছিল না। আমরা বোম্বে চক থেকে ট্রাকে করে দাঁড়িয়ে আছি। একটা ট্রাকওয়ালাকে ম্যানেজ করে চৌরঙ্গিতে ট্রাকওয়ালা সেই রাতের বেলায় সে কিছুতেই নেবে না, ভয় পাচ্ছে, বলছে আপনারা ভেতরে ঢুকেছেন ঠিক আছে, কিন্তু আমরা ওই ড্রাইভারের পাশে 3 জনে মিলে জড়াজড়ি করে বসে আছি। আর বলছে আপনারা একটা কথা বলবেন না, কিন্তু কথা বললে কিন্তু নামিয়ে দেবো। এবার 3 জনে বসে আছি, আর কথা না বলে থাকে, মাঝখানে কথা বলে ফেলেছি। ফিসফিস করে বলতে জোরে কথাবার্তা শুরু হয়ে গেছে। ট্রাকওয়ালা বলছে আর যাবো না, ট্রাক থামিয়ে দিচ্ছি। বলছে লোধাশুলি জঙ্গল আসছে এখানে, আমি আর ট্রাক চালাবো না, আপনারা কথা বলছেন। এই বলে তাকে আবার ম্যানেজ ট্যানেজ করে টুরে না আর বলবো না কথা বলে আমরা প্রায় 11:30-12টা নাগাদ চৌরঙ্গি না, আমরা ওই খড়পুর কলেজের কাছে ধাবায় নামলাম। ধাবায় নেমে ওখান থেকে আমরা হেঁটে বাড়ি ফিরে এসেছিলাম। এটা একটা বিশাল ঘটনা জীবনের, অ্যাডভেঞ্চার। আচ্ছা, আবারও বলে দিই, আমরা 3 জন বসে আছি, আমি, সৌমেন গাঙ্গুলি এবং সমর চক্রবর্তী। আজকে কথা ছিল যে সৌমেনবাবুর ইন্টারভিউ নেব, কিন্তু সৌমেনবাবু বললেন যে একটু অন্যরকমভাবে হোক, যে 3 জনে মিলে আলোচনা করছি, 3 জনই 3 জনকে প্রশ্ন করব, এইভাবে আমাদের আলোচনাটা এগোবে, আরও ভালো হবে। আমাদেরও মনে হলো না, সত্যি এটা একটা অন্যরকম আইডিয়া, এবং সেইটার সূত্র ধরে আমরা শুরু করেছি এবং এখন চলছে। এই একটা জিনিস মানে ওই যে বললাম, খড়পুরে এডিটার এমন একটা প্ল্যাটফর্ম, এইখানে বেশ ভালো লাগে যে, যেমন আমার থেকে সমরদা, একটা ব্যাপার বলছি, আমার থেকে সমরদা প্রায় 10 বছরের বড়। আবার পিটার ছিল আমাদের, আমি একদিন হিসাব করে দেখলাম, পিটার আবার আমার থেকে 10 বছরের ছোট। আবার এরপর সুতনু এলো, সুতনু আবার পিটারের থেকে প্রায় 10 বছরের ছোট। এই যে 40 বছর, হ্যাঁ 40 বছরের একটা জেনারেশন বাই জেনারেশন 40 বছর একটা ফ্রেমে ধরা পড়েছে, সেই ফ্রেমটার নাম খড়পুর এডিটার। তো এইখানে এই যে এসেছে, তো মানে ইন্টারভিউটা, তাই আমি যখন সুপ্রতি সুতনু বললো যে ইন্টারভিউ নেবে, আমি বললাম ইন্টারভিউটা আমি তোমারও নেব, হ্যাঁ তোমারও ইন্টারভিউ হবে। তুমি এই যে উৎসাহ তোমার, এই যে ইন্টারভিউ নিতে এসেছো, সাক্ষাৎকার নিতে, এর পেছনে তোমার ইন্সপিরেশন কী? ইন্সপিরেশান কিছু বললে অনেক বলা যাবে, কারণ আমি মানে দেখে এসেছি যে ইন্টারভিউগুলো কেমন হয়, ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন তথ্য জানা যায়। এছাড়া আমি পুরনো ধরুন 3-4 বছর আগে বেশ কিছু জনের ইন্টারভিউ নিয়েছিলাম। কবি সাহিত্যিক আছে, বিভিন্ন রাজবাড়ির তাদের হচ্ছে বংশধর,
যেমন আমি বলি কবি অজয় নাগ, তারপর আমি বেশ কিছু জমিদার বাড়ি এবং তাদের যারা রয়েছেন, তারপরে দেখেছি এই 3-4 বছরে তাদের অনেকে গত হয়েছেন। মানে তারপরে অনেকে আমাকে বলেছে যে ওই কাজটা তুমি করে রেখেছিলে বলে সেইটা ধরা রয়ে গেছে ফ্রেমে, এবং তাদের কথা তারাও দেখে যেতে পারলেন যে তাদের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে, এবং এই যে কাজটা একটা হয়েছে এই ধরনের কাজগুলো আরও করবে। এবার আমার সেগুলো নিয়মিত করা হয় না, দিয়ে হঠাৎ করে মনে হলো না আমি কিছু যতদিন আপাতত যতগুলো পারি আমি নিয়ে রাখি বিভিন্ন গুণীজনের, এবং যাদের অভিজ্ঞতা আছে, জীবনের একটা আলাদা দর্শন রয়েছে, আলাদা আদর্শ রয়েছে, বোধ, ওটা নিয়ে রাখলে কী হবে, আমরা যদি 10 বছর পরে দেখি বা যার ইন্টারভিউ নেওয়া হচ্ছে উনিও দেখবেন, তার একটা স্মৃতিচারণ হবে। আমরা আরও চেষ্টা করছি যে পরবর্তী এখন আরও যারা বয়স্ক মানুষ রয়েছেন, তাদের কাছে যারা একটা নিজে হচ্ছে একজন লাইব্রেরি, মানে তার কাছে তথ্য প্রচুর রয়েছে, তার কাছে অভিজ্ঞতা প্রচুর রয়েছে, সেইগুলো আমরা তুলে রাখবো। আমরা পরবর্তীকালে এগুলো আরও যত দিন যায় তত মানুষের তো যত দিন যায় তত ইতিহাস হয়ে যায় সেই জিনিসগুলো পরবর্তীকালেও কাজে লাগবে। এখন তো মানুষ জানতে পারবেই, পরবর্তীকালেও সেই জিনিসগুলো আমাদের মনে থাকবে। না হোক লোকটার বাড়ি গিয়েছিলাম এবং তিনি হয়তো আজকে নেই, যেমন আমি বললাম কবি অজয় নাগের ব্যাপার, ওদের বাড়িতে গেলে এখনও বলে যে তুমি ওটা নিয়ে রেখেছিলে, ওটা তো তার আর কোনো ইন্টারভিউ ধরা নেই। মানে এই জিনিসগুলো আমার মনে লাগে আর কি, যে এই জিনিসগুলো একটা কাজ হতে পারে। শুধু আমি মানুষ বা ব্যক্তি বলবো না, বিভিন্ন রকম মন্দির আমি দেখেছি, বিভিন্ন ভিডিও ফুটেজ করা আছে, আমি সেই সময় হয়তো ওই সব ভেবে করিনি, আমি এমনি গিয়ে করেছিলাম। সেই মন্দিরগুলো কিছু কিছু ভেঙে গেছে, মানে ওগুলো এখন গেল নিশ্চিহ্ন, কিছু নেই, কিন্তু তার ফুটেজগুলো ধরা রয়ে গেছে। যেমন আমি উদাহরণ অনেক দেওয়া যাবে, যেমন বলি ঠাকুরদাস শিলের একটা মন্দির, সেটা হচ্ছে ডেবরা চকবাজিত গ্রামে। ওটা ছিল প্রায় 150 বছর 160 বছরের মন্দির। ঠাকুরদাস শিলের একটা ইনস্ক্রিপশান ছিল, তাতে লেখা ছিল, এবং একটা শিবের মন্দির ছিল, শিবের সপ্তরথ দেউল, সেই মন্দিরটা ভিডিও করা আছে। কিন্তু গত বছর পুজোর সময়, গত বছর নয় 2024-এর পুজোর সময়, 2023 বা 24-এর পুজোর সময় ওটা ভেঙে দেওয়া হয়। এখন ওইখানটা কিছু নেই, এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, একটু দূরে একটা মন্দির করে ওখানকার ঠাকুরটাকে রাখা হয়েছে। সুতরাং ওইটা আমার ভিডিওতে রয়ে গেছে, এবং এই জিনিসগুলোই আমাকে ভাবায় আর কি, যে আমি এখন যেই সময়টা করে রাখবো পরবর্তীকালে সেটা ইতিহাস হয়ে যাবে, এবং সেটা আমি যদি ধরে রাখি সেটা একটা কাজ হয়ে থাকবে আর কি, এটাই আমার। খুব সুন্দর ব্যাপার। সুতনু সত্যি ট্যালেন্টেড এই ব্যাপারে। সুতনুর সঙ্গে আমরা আমি সুতনু সমরদা তিনজন অনেক প্রোগ্রাম করেছি ওর সঙ্গে। ভালো লাগে এই কারণেই, ওর ডেপথ, ওর ইন্টারেস্ট, আর এই ফ্রেন্ডলি যে অ্যাটমসফিয়ারের ভেতর দিয়ে আমরা যে কাজগুলো করি আমরা, খুব সুন্দর ব্যাপার। এই ধরনের কাজ মানে ওর বয়সে, ওর জেনারেশনে খুব অল্প সংখ্যক ছেলেপুলেই করছে এরকম। ও করছে, এটা আমাদের কাছে, আমরা যারা আগে কাজ করেছি এই ধরনের, আমাদের কাছে ইন্সপিরেশনের মতো। মানে নতুন কেউ করলে তখন একটা বেশ উৎসাহ হয়। তখন মানে ও আছে, অর্ণব আছে, এদের দুজনের ইন্সপিরেশনে আমার বেশ কিছু লেখালেখি নতুন করে আবার শুরু করেছে, নতুন করে আবার পড়াশুনো আবার ইচ্ছা হয়েছে আর যে আবার নতুন করে পড়াশুনো করি। হ্যাঁ, তো এরকম আমাদের আরেকটা যেটা বলবো, এই সমরবাবুর যে ম্যাগাজিনটা বেরোয়, শারদীয়া এডিটার, মানে ওটা প্রথমে তো কয়েক বছর বেরিয়েছিল, মাঝখানে বন্ধ ছিল, আবার উনি যে নতুন উদ্যমে শুরু করেছেন খড়গপুর চর্চা, মানে খড়গপুর বিষয় নিয়েই উনি একটা কথা কি, খড়গপুর বিষয় নিয়ে লিখতে হবে, এই জিনিসটা যে শুরু করেছেন 2-3 বছর ধরে এটা আবার শুরু হয়েছে। এইটা আমি চাইবো যে ওনাকে বলবো যে আরও কন্টিনিউ করতে। সে বিষয় হয়তো অন্য চেঞ্জ হতে পারে, কিন্তু এই জিনিসটা হলে কি হবে, খড়গপুর চর্চা আমাদের নতুন করে আবার একটা জরুরি। আমরা যে গ্রামটা বা যে শহরে বা মফস্বলে আমরা বাস করি, এটা তো একটা দেশের পার্ট। নিজের এই জন্মস্থানটাকে ভালোবাসার ভেতর দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি দেশের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। তো তাই ভালো কথা বলেছেন। হ্যাঁ, তো আমরা যদি নিজেদের এই জায়গাটা সম্বন্ধে না জানি, মানে যেরকম আমি যখন বিলাসপুরে, অমরকণ্টক মধ্যপ্রদেশে আমি 9বার গেছি, কিন্তু এই যাওয়ার সূত্র রয়েছে একটা ব্যাপার। মানে আমি বিলাসপুর পেন্ডা রোডে গিয়ে অমরকণ্টকে গিয়ে জানতে পারি যে ওখানে তপোভূমি নর্মদার বেশ নাম শুনতে পাই, যে তপোভূমি নর্মদার লেখক যদি তপোভূমি নর্মদা
না লিখতেন তাহলে বাঙালিরা এতবার এখানে এত দর্শনার্থী বা ট্রাভেলার এখানে আসতো না। তো ওখানে গিয়ে আমি জানতে পারি যে তপোবন নর্মদার লেখক মেদিনীপুর জেলার লোক। তারপরে ওখান থেকে আমি যখন ঘরে ফিরে এলাম, বইটা সন্ধান করলাম, আমরা জানতে পারলাম যে তপোবন নর্মদার লেখক শ্রী শৈলেন্দ্রনারায়ণ শাস্ত্রীজি খড়গপুরের লোক। এইটা জানতে পারার পর মানে এত ভালো লাগলো, আবার এটাও লাগলো যে আমি জানতাম না এতদিন ধরে, বইটার নাম শুনেছি কিন্তু বইটার লেখকের নাম জানি না যে উনি খড়গপুরের লোক। একটা পৃথিবী বিখ্যাত বই, মানে আজও যারা মানে নর্মদা নদীর পরিক্রমার একটা সংস্কার, ধর্মীয় সংস্কার আছে, সেখানে আজও ওই বইটিকেই গাইড হিসেবে নেওয়া হয় এখনও। তো সেই লেখক আমরা কত মানে গর্বের ব্যাপার এটা আমাদের এই খড়গপুর দুটো অংশ, শহর আর গ্রামীণ। এই গ্রামীণ অংশের একজন ভদ্রলোক এরকম একটা ট্রিমেন্ডাস ট্রেকিং করেছিলেন। মানে ট্রেকার হিসেবে যদি বইটাও কেউ পড়ে সে অবাক হয়ে যাবে, আর কী অ্যাডভেঞ্চার রয়েছে, কীভাবে যে মানে প্রতি পদে পদে জীবন মানে মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি এগিয়ে গেছেন প্রায় 5 বছর। ওই আমরা 3 জনে ওই জায়গাটা কালিয়ারা গ্রামে গিয়েছি। এবার সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার যে আমি সুতনু, সমরদা সবাইকে নিয়ে ওইখানে আমরা ওনার ওই জন্মভিটও আমরা করে এসেছি, ভিজিট করেছি। তো এবার ওই তপোবন নর্মদার ভেতরেও এই মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গার কথা উল্লেখ করা আছে, যেগুলো আমি ওই বইটা পড়ে জানতে পারি, এবং আমি ওই জায়গাগুলো গিয়ে দর্শন করে এসেছি। তো উনি তপোবন নর্মদা নিয়ে লিখছেন, নিজের গ্রামের কথা লিখেছেন। কি সুন্দর সেই গ্রামের কথা পড়তে, কি ভালো লাগে। হ্যাঁ, উনি যে কালিয়ারা, মাতপুরের কালিয়ারা গ্রামের কাঁসাই নদীর যে সুন্দর রূপের বর্ণনা দিয়েছেন, এগুলো থেকে আমাদের নেওয়ার আছে যে আমরাও নিজেদের ইতিহাস, নিজেদের জায়গা, নিজেদের সম্বন্ধে যদি আমরা একটা যেটুকু জানছি, সবাই লিখছে, সবাই লিখবে সবার মতো করে, এইটা আমাদের চালিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, এইটা এই প্ল্যাটফর্ম হিসেবে কর্পোরেট এডিটার তো আছেই আমাদের। হ্যাঁ, সমরবাবুকে কিছু প্রশ্ন নেই? সমরদার দাদা, হ্যাঁ, সমরদার প্রশ্ন আর কি, অ্যাকচুয়ালি সমরদার তো আমাদের মুগ্ধতার জায়গা, তাই সমরদার সঙ্গে ঝগড়া করি, তর্ক করি, আমি আবার মাঝে মাঝে অভিমান করি, আমাদের ঝগড়া হয়ে যায়, আমি পরিষ্কার সামনাসামনি করি। আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, সমরবাবু যে ইন্টারভিউ দিয়েছিলেন ওখানে আপনি অভিমান করেছিলেন যে এডিটারের শুরুর দিকে নাকি আপনার নামটা নেওয়া হয়নি। এবার হ্যাঁ, সমরদার সঙ্গে নেবে না কেন, সমরদার সঙ্গে সমরদার বাড়িতে রাত কাটিয়েছি, রাত্রেবেলা কোনো একটা জায়গায় গেছি, এসে সমরদার ঘরে সমরদার খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর কত জায়গা ঘুরেছি সমরদার সঙ্গে, মানে বাইরে বেরোনো, আমাদের যে বাইরে বেরোনো বিভিন্ন জায়গায় আমরা গেছি। তো সেই হিসেবে প্ল্যানিং থাকতো না, হ্যাঁ, উইদাউট প্ল্যান। এই মনে হলো আজকে বিকেলবেলা সন্ধ্যেবেলা আড্ডাতে মনে হলো বেরোনো হবে, তারপর দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এই রোহিণীতে গিয়েছিলাম, এখনও মনে আছে, বাসের ছাদে চেপে। অত তো পয়সা নেই তখন অত পয়সা কোথায়, যতটা পারা যায় কম খরচায়। এই রোহিণী বাংরিপোষে তো আমরা ওখানে গিয়ে ম্যানেজ করেছিলাম একটা স্কুল বাড়িতে, রাত্রি স্কুল বাড়ি, প্রথম দিন একটা স্কুলের ভিতরে কাটিয়েছিলাম। ওটাকে স্কুল না হোটেল, পরে হ্যাঁ হোটেল ছিল, হোটেলে কাটিয়েছিলাম। আর রোহিণীতে আমরা কাটিয়েছিলাম একটা স্কুল এর মধ্যে, চা দোকান, হ্যাঁ হ্যাঁ, রাত কাটিয়ে দিয়েছি। তো আর সে রোহিণীতেও একটা রোমহর্ষক ঘটনা ঘটেছিল। আমরা নৈশ পিকনিক, ওই যেরকম শ্রীকান্তের উপন্যাসে যেরকম আছে, আমরাও ঠিক করলাম নৈশ পিকনিক করব। রাত্রি 2:30টার সময় ডুলুং নদীর তীরে আমরা বসে আছি, আর সে সময় মাওবাদী আমল চলছে, সিপিএমের শেষ দিক, সে সিপিএমের আর আমাদেরকে ঘিরে নিয়েছে, গ্রামবাসীরা ঘিরে নিয়েছে, আর আমার আর সমাধান একটা ছোট্ট অ্যাটাচি টাইপের ছিল। তো সেইখানে অ্যাটাচির ভেতর বলছে ওইখানে ভেতরে মেশিন আছে, মানে বন্দুক আছে।
দিলে আমাদের এই মারে সেই মারে একদম, মানে শেষে খুলে টুলে আমরা দেখালাম যে না এরকম কিছু না, আমরা সাংবাদিক এসেছি। সাংবাদিক বলতেও ভয় লেগেছে, ওরা আরও হয়ে গেছিলো। যাই হোক, কোনো রকমে আমরা আমাদেরকে ছেড়ে দেয়। হ্যাঁ, নাহলে আমাদের খুব মুশকিল ছিল ওইখানে, হয়তো ওখানেই আমাদের ওই ডুলুং নদীর তীরে নদীতে লাশ পাওয়া যেত হয়তো। এসব দুর্ধর্ষ, মানে ওই যে বয়স সন্ধিতে ঠিক যেটুকু দরকার, যেগুলো দরকার ছিল, হ্যাঁ, সেগুলো আমরা পেয়েছি। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি, মানে সৌমেনবাবুর প্রসঙ্গে। আপনি তো অনেক লেখালেখি করেছেন, আমরা দেখেছি। অনেক মৌলিক লেখা, গবেষণাধর্মী লেখা আপনার আছে, এবং আপনি একটা বইয়ের সম্পাদকও, খড়গপুরের কথা এক বইয়ের সম্পাদনা করেছেন, যুগ্ম সম্পাদনা কামরুজ্জামানের সাথে। মানে ওই চিন্তা ভাবনাটা আপনার কোথা থেকে এলো যে খড়গপুর নিয়ে একটা চর্চা করে নতুন একটা বই করা যেতে পারে? হ্যাঁ, এইটা ইন্সপিরেশন বলা যেতে পারে প্রথম প্রহর উপন্যাস। হ্যাঁ, প্রথম প্রহর উপন্যাসটা কিন্তু আমাদেরকে একটা নিজেদের শহর চেতনা, নাগরিক চেতনার, যে আমাদের এই জায়গারই একটা ইতিহাস আছে, এত সুন্দর ইতিহাস আছে। হ্যাঁ, ওটা কিন্তু একটা ইন্সপিরেশন। মানে ওখানে আবার প্রথম পড়ে যখন খড়গেশ্বর মন্দিরের কথা পড়লাম, হ্যাঁ, গোলবাজারের কথা, হিজলির কথা, ট্যাংরা হাটের কথা, রেলওয়ে বয়েজ স্কুলের কথা এখানকার, হ্যাঁ, এইগুলো কিন্তু আবার নতুন ওই প্রথম পড়ার পর এই খড়গপুর নিয়ে ভাবতে হবে, খড়গপুরের ইতিহাস নিয়ে চর্চা করতে হবে। আর এই চর্চার তো ম্যাক্সিমামটা, আমরা তো ঠিক গবেষক নই, কিন্তু ওরাল হিস্ট্রি, হ্যাঁ, এই ওরাল হিস্ট্রিটা সাংবাদিকতার ভেতর দিয়ে এই ওরাল হিস্ট্রি যেটুকু যা শুনেছি সেইটুকুকে তুলে রাখা। সেই হিসেবে ওরাল হিস্ট্রির কাজ অনেক পুরনো মানুষ যাদের সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, ইন্টারভিউ নিয়েছি, তাদের কাছ থেকে জানা কথাগুলোই লিখেছি। যেমন এই রমাপদ চৌধুরী বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছিল ঘটনাচক্রে, শৈলেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়। তো উনিও উৎসাহ দিয়েছিলেন এই লেখালেখির ব্যাপারে। আচ্ছা, আরেকজনের উৎসাহ দিয়েছিলেন মেদিনীপুর জেলার সৌগত বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, উনি আমাকে খুব ভালোবাসতেন। আর জফলার বাড়িতে উনি এসেছিলেন, আমার জফলার বাড়িতে এই লেখালেখি করতে বলেছিলেন যে কবিতা গল্প তো অনেকেই লিখছে, এই লেখাগুলো সিরিয়াসলি লেখা হয় না, এই নিয়ে তুমি তোমার লেখাটা পড়লাম, তুমি এগুলো নিয়ে লিখো, হ্যাঁ, লেখালেখি করো। কিন্তু উনি এসে বকাবকি করেছিলেন লেখাটা পড়ে। উনি লেখা পড়েছেন, লেখককে মানে পরিচয় করবেন বলে এসে উনি আমার লেখালেখি উনি বকাবকি করেছিলেন যে লেখাটা এরকম হবে না, এরকমভাবে লিখবে, এত আবেগ হবে না। এই পুরনো মানুষরা চলে গেছে, তাদের উৎসাহ তো অবশ্যই। আমার বাবা আমাকে অনেক এইসব লেখায় উৎসাহ দিতেন। আবার আমার পিসি, তুই এত কী করে লিখিস, আর পিসি বলতো, পিসিও মারা গেছে, পিসিও বলতো। হ্যাঁ, এইগুলো এই এই যে জায়গাটা আমাদের এই চর্চার জায়গাটা হলো এইটাই, এই জন্যেই। আচ্ছা, সমরবাবুর কাছে আসবো। আপনি তো সৌমেন গাঙ্গুলিকে একদম ছোট থেকে দেখেছেন, এবং আপনারা অনেক ঘোরাঘুরিও করেছেন। সৌমেনবাবু এখনের থেকে কেমন ছিলেন, মানে কী ধরনের পরিবর্তন এসেছে? সেই সময় তো মানে ম্যাচুরিটি মানুষের কম থাকে একটু, মানে এখন যে ধরনের ম্যাচুরিটি আসে, যে অভিজ্ঞতা আসে, মানে সেই সময় সৌমেন গাঙ্গুলিকে আপনি কেমন দেখেছিলেন? সেই সময় তো অ্যাকচুয়ালি সৌম্য খুব প্রাণচঞ্চল যাকে বলে, মানে কলেজ, নাইট কলেজ ছিল মনে আছে ওর। ও কখনো কখনো কলেজে না গিয়ে আমার এখানে চলে আসতো, নিয়ে রাতে আমরা অনেক জায়গায় জফলা সাইকেল নিয়ে সে সময় বেরিয়ে গেছি। তখন একটু শারীরিক সমস্যাটা ছিল না, এবং বহু জায়গায় আমরা জফলা থেকে শুরু করে জগপুর, ওপরে বলরামপুর, মানে খবর করতে বিভিন্ন জায়গায় গেছি। তখন উৎসাহটাও ছিল, শরীরটাও সাথ দিত। তবে ওর বরাবরই একটা মানে খড়গপুর বিষয় বা নতুন ধরনের কিছু লেখা, এই একটা উৎসাহটা ছিল, যেটা আমাদের কাগজকে সমৃদ্ধ করেছে। এবং একটা বলি, আমার প্রথম থেকে আমার কাগজে ছিল, যেটা আমি আমার সাক্ষাৎকারে তুলতে মানে বলতে ভুলে গেছি আর কি। অ্যাকচুয়ালি ও আমাদের শুরু থেকেই ছিল, একদম কাগজের শুরু থেকেই।
হ্যাঁ, এটা হয়। এটা আসলে মানে ইন্টারভিউ দিতে দিতে কথা বলতে বলতে সব কথা তো বলা যায় না, বলাও হয় না, এও হয়ে যায়। আর আপনার পেপারে এত মানুষ এসছে, মানে প্রথম থেকে ধরলে হয়তো 40-50 জন, আরও বেশি জন হবে। এবার প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়। এবার অন্য কেউ হয়তো অভিমান করে বসে আছে, এরকম হতে পারে। সবচেয়ে ব্যাপার মানে বিভিন্ন ভ্যারাইটিস, মানে Varieties, বৈচিত্র্যের মধ্যে ঐক্য হয়েছিল। হ্যাঁ, ধরো আমার সঙ্গে যদি ধরো যে বিদ্যুৎ গোস্বামী, বিদ্যুৎ দাস সঙ্গে অনেক সময় আমরা কাটিয়েছি। সে বিদ্যুৎ দাস কিন্তু পুরো অন্য, মানে আমার মন মানসিকতার সঙ্গে জানে, কিন্তু তার সঙ্গে আমি খুব আমার ভালো বন্ধুত্ব হয়েছিল। এরকম পিটারের আবার রাজনৈতিক একটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার সঙ্গে আমি যাই না, কিন্তু ওর আমার খুব ভালো বন্ধু হয়েছিল। আর প্রথম দিকে অরিন্দমের সঙ্গে আমি অনেক কাজ করেছি, অরিন্দম দাস। হ্যাঁ, ও চক্রবর্তী নয়, না, অরিন্দম দাস, ও দাস। সদ্য মানে অকাল প্রয়াত। মারা গেছেন। হ্যাঁ, ভালো কবি। এবার আড্ডা হয়েছে রাজদিলেনের সঙ্গে, প্রসেনজিৎ, মৃণাল, হ্যাঁ, প্রণব চৌধুরী ছিল, প্রচুর মানে অদ্ভুত সব আড্ডা হতো। মেদিনীপুরে চলে যেতাম। হ্যাঁ, কামরুজ্জামান ছিল। আচ্ছা, সেই সময় তো আরও এডিটার আরও বেশি জমজমাট ছিল, জমজমাট মানে ওইটা আপনি কেমন দেখেছেন? আমরা তো দেখিনি, আমরা এখন যেটা দেখছি এখনও যথেষ্ট জমজমাট, যেন একটা ইনস্টিটিউশন, আরও বেশি ছিল। এক একটা মানুষ ক্লাস, মানে পেপার পড়তো বেশি। হ্যাঁ, পেপার প্রচুর পড়েছে। একটা ক্লাস, সন্ধ্যের সময় একটা ক্লাস, আর একটু পরে আর একটা ক্লাস, আর একটু পরে এরকম, মানে এক একটা ব্যাচ এক একটা সময় আসতো। হ্যাঁ, কিন্তু সবার সঙ্গে সবার যোগাযোগ হতো, মাঝে মাঝে আড্ডা হতো। মোবাইল ছিল না, তাই মুখোমুখি আড্ডাটার ভেতর দিয়ে বেশিটা হতো, সম্ভব হতো। আর বছরে একবার পিকনিক হতো, সেই পিকনিকে সবার সঙ্গে সবার দেখা হতো। আর বার্ষিক অনুষ্ঠান। এই আমাদের এই যে রাজেশ সারফেসার রাজু ছিল, রাজুর সঙ্গে অনেক আমরা প্রোগ্রাম করেছি। খুব প্রথম থেকে খুবই ব্যস্ত ছিল। আর আরেকটা কথা, যে লেখালেখির ব্যাপারটা একটা বলবো, যে একটা ঘটনা ঘটেছিল। সে ভদ্রলোকের সঙ্গে আমার কোনোদিন পরিচয় হয়নি, কিন্তু সে ভদ্রলোক অগোচরে কোথাও অবচেতনে আমাদের ইন্সপায়ার করে গেছেন। সেটা হলো, আমি ইন্দা বাউনপাড়া আমার এক দিদির, মিতুদির কাছে টিউশনি পড়তাম, প্রাইভেট টিউশনি। তো ওনার ঘরে গেছি, তো সেই ছোটোবেলায়, তখন কত আর বয়স হবে, ক্লাস 1 বা 2 পড়ি। তো ওইখানে ওই মিতুদির দিদি ছিল স্বপ্নাদি। তো স্বপ্নাদির কাছে একজন ভদ্রলোক এসে লেখালেখি, এইসব কবিতা, এইসব নিয়ে আলোচনা চলছে। তো আমি ভাবলাম যে আমি দিদিমণিকে একটু ছোটোবেলা কৌতূহল নিয়ে, ইনি কী করেন? বলছে কবিতা লেখে। আর ছোটোবেলায় কবিতা লিখে বলতে, আর ওই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভাগ পড়ছি, আর সে মুগ্ধতা, কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। ওটা পড়তাম, আমাদের এত সুন্দর ছন্দ, এরকম কবিতা, একেই কবিতা বলে, অথচ কীভাবে মিলিয়ে দিয়েছে, কত সুন্দর এই কবিতা। উনিও কবিতা লেখেন। তো পরে অনেক পরে ওনার নাম জানবো, যে ওনার নাম বীরেন হালদার। আচ্ছা আচ্ছা। তো ওই যে মানুষ বীরেন হালদার, উনি এই যে মানে লেখালেখি করতে হবে যে শুধু যে আত্মপ্রতিষ্ঠার জন্য তা না, মানে সাংস্কৃতিক চেতনা যেটা, সেটা সেই সময় খুব ছিল, চেতনার জায়গাটা। উনি যে কত লোক ছেলে মেয়েকে দিয়ে লেখালেখি করিয়েছিলেন, হয়তো তারা ভবিষ্যতে আর লিখবে না। আমার যেমন পিস্তত এক দাদা, পরে ক্যালকাটা পুলিশে চলে যায়, ওই দাদার সূত্র দিয়েই সমরদার এডিটারের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। উনিও লেখালেখি করতেন। শ্যামলদার বন্ধু, শ্যামল পঞ্চোধ্যায় যে আছে, তার ক্লাসমেট ছিল আমার ওই দাদা। তো আর লেখালেখির থেকে অনেক দূরে চলে গেছে, কিন্তু ওই যে সবার হাতে উনি এই যে মানে বাতিওয়ালা হয়ে সবার ঘরে ঘরে আলো খেলি করতেন, এই মানুষগুলো হারিয়ে গেছে। এই মানুষগুলো এখনের খুব অভাব। তাহলে আরও হয়তো এই নিউ জেনারেশন, যাদের এই যে বয়ঃসন্ধিতে যারা আছে, তাদের কাছে এই লেখালেখির চর্চাটা পৌঁছে দেওয়াটা মানুষ খুব কম। আমরা খালি সমালোচনা করি, জাজমেন্ট করি, কেমন সব এই কী হয়ে গেছে, কেন হলো। আসলে দোষটা আমাদেরই, আমাদের সেই মানসিকতা, এনার্জি বা সেই স্পিরিটটা আমরাই হারিয়ে ফেলেছি তাদের কাছে পৌঁছানোর।
আচ্ছা, আপনার প্রিয় কবি, লেখক, দার্শনিক, সেটা হচ্ছে বাংলার হতে পারে, ভারতের হতে পারে, বা তার বাইরে হতে পারে। এটা আমি দুজনকেই প্রশ্ন করব, সমরবাবু এবং সৌমেনবাবুকে, যে আপনাদের পছন্দের প্রিয় থাকে তো একদম ছোটোবেলা থেকে, প্রিয় কবি, লেখক, সাহিত্যিক, দার্শনিক বা অন্য ব্যক্তিত্ব কেউ আছে বলুন। আমার সেরা সাহিত্য মানে মনে হয়েছে আমার কাছে মহাভারত। হ্যাঁ, ব্যাসদেব বা পরবর্তীকালে যারাই চরিত্র প্রক্ষেপণ করুন মহাভারতে, এত চরিত্র আছে, এত চরিত্র আছে যেটার ভেতরে ঢুকে গেলে অদ্ভুত, মানে মানুষ সম্বন্ধে অনেকটা জ্ঞান অর্জন করা যায়, এই সমাজ সম্বন্ধে। হ্যাঁ, এইটা আমার কাছে একটা আকর গ্রন্থ, মানে বেসিক, মানে 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 ভিত্তি বলা যেতে পারে, ভিত্তিপ্রস্তর যেরকম হয় বাড়ির, সেরকম ওই। আর ওনার নিজের কোনো এ নেই, মানে খুব সংস্কার মুক্ত হয়ে উনি দেখছেন। হ্যাঁ, কোনো পলিটিক্যাল, আমরা যেরকম সাহিত্য বা লেখালেখি পড়ি, কোনো না কোনো একটা স্কুলের, মানে হয় কেউ ধর্মীয় জায়গা থেকে বা কেউ রাজনৈতিক জায়গা থেকে তাদের মতবাদ এক ধরনের দেওয়ার চেষ্টা করেন লেখালেখির ভেতর দিয়ে। উনি এইসব প্রেজুডিস থেকে বাইরে, উনি ভালোটাকে লিখছেন, উনি তুলে ধরছেন। এবার পাঠক যেভাবে নেবে, হ্যাঁ, ওনার নিজের কোনো এ নেই, বক্তব্য নেই, উনি ঘটনাগুলো তুলে ধরছেন আর চরিত্রের মুখ দিয়েই কথা বলিয়ে দিচ্ছেন যে কে কী কাজ করছে, কেন করছে। এই জায়গা থেকে ওনার যে মনস্তাত্ত্বিক যে টানাপোড়েনগুলো মহাভারতে আমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছে। সমরদা বলুক। আমার প্রিয় লেখক বলতে সেইভাবে নেই, যখন যে লেখাটা মানে লোকের মুখে শুনি বা পেপারে বা ম্যাগাজিনে পড়ে জানতে পারি যে এই লেখাটা ভালো, এর বইটা ভালো, সেগুলি আমি কিনে বা জোগাড় করে পড়ার চেষ্টা করতাম বরাবরই। সে অর্থে বলতে গেলে আমার শরৎচন্দ্র, তারপরে মানিক, এই সময় বলতে গেলে তার পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায়, এদের লেখা আমার মোটামুটি ভালো লাগে। আচ্ছা, সৌমেনবাবুকে প্রশ্ন করব, আপনি হচ্ছে তপভূমি নর্মদা প্রথমবার যখন যান, তারপরে জানতে পেরেছেন তখন ওই একজন ভদ্রমহিলার কাছ থেকে যে শৈলেন্দ্রনারায়ণ শাস্ত্রী, আমাদের মেদিনীপুর জেলার কালিয়াড়াতে বাড়ি, এবং তারপর থেকে আপনি পড়েছেন, এবং আপনি বহুবার আমরা দেখেছি যে আপনি প্রায় 10 বারের উপরে ওইখানে গেছেন, অমরকণ্টকে গেছেন, এবং অমরকণ্টকের পাশাপাশি ঘুরে বেরিয়েছেন। আমি ওই অভিজ্ঞতা কিছু জানার চেষ্টা করব, যে এতবার যাওয়ার মানে কি কারণে এতবার একটা জায়গাতে যাচ্ছেন। মানুষ খুবই কম মানুষই পাওয়া যাবে যে একটা জায়গাতে এতজন যাচ্ছেন না, আপনি ওইখান থেকে আরও বিভিন্ন জায়গায় যান, এবং ওইখানে কি পেয়েছেন। আসলে নর্মদার তট খুব রহস্যময় জায়গা। হ্যাঁ, আমার কাছে, আমি যেহেতু মানে অলৌকিকতায় বিশ্বাস করি না, আমি বারবার ধরে মনে হয়েছে যে এর পেছনে যে বিজ্ঞান কী আছে, এই রহস্য উদ্ঘাটন আমি মানে কোনো জায়গায় আমার মনে হচ্ছে যেন আমি যাচ্ছি না, আমাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। একটা অদ্ভুত আকর্ষণ আছে তটের। যদিও আমি প্রতিবারই যে অমরকণ্টকেই থেকে যাই অনেকদিন তা না, আমি অমরকণ্টক এই যে 10 বার যে গেছি, আমি অমরকণ্টক হয়ে এমপির অন্যান্য শহরগুলোয় আমি গেছি, অনেক ভারতবর্ষের পুরনো যে শহরগুলো। তবু আমি নর্মদা যেরকম পড়েছি, সেই শহরগুলোকে এখন, সেই শহরগুলো এখন কীরকম আছে সেইটাকে, সেই স্পটগুলো, সেটাকে দর্শন করার জন্য আমি গেছি। এরকম এই ঘুরতেই পৌঁছে গেছি ভীমবেটকা, মধ্যপ্রদেশের ভীমবেটকা এখন যে জায়গাটা কাছাকাছি, সেটা হলো নর্মদাপুরম। এই নর্মদাপুরমের তেমন কোনো প্রচার নেই, কিন্তু খুব সুন্দর মানে জায়গা। মানে নর্মদা তটের বিশাল তার ঘাট, সেই ঘাটে বসে থাকতেই মনটা মানে কীরকমভাবে যেন রিল্যাক্স হয়ে যায় একদম। এই নর্মদাপুরম থেকেই আমি ভীমবেটকা গিয়েছিলাম। এইরকম মান্ডবগড়, বিশাল ঐতিহাসিক তত্ত্ব, মানে মাহাত্ম্য সম্পূর্ণ জায়গা। উজ্জয়িনী গেছি, 2 বার উজ্জয়িনী গেছি। ভারতবর্ষের প্রাচীন শহর, বা এগুলো সব ঘুরতে দেখতে পেয়েছি যে এইসব
পুরাণ আজকে যেটা মন্দির পুজো আচ্ছার জায়গা হয়েছে, অ্যাকচুয়ালি হয়তো সেই সময় এটা বিজ্ঞান চর্চার জায়গা ছিল, যেখান থেকে সূর্য সিদ্ধান্তর মতো পুস্তক রচনা হয়। হ্যাঁ, জ্যোতির্বিদ্যা চর্চার সমস্ত জায়গা ছিল এইসব পুরনো টাউনগুলো। সেইগুলো সব হারিয়ে গেছে, ইতিহাস অ্যাকচুয়ালি হারিয়ে গেছে ভারতবর্ষের। হয়তো কেউ লিখে গেছে, সেসব আমাদের কাছে পৌঁছয়নি। এই এই ঘুরে ঘুরে যা ইতিহাস বইতে যা পাওয়া যায় না, না ঘুরলে এর যে মানে এই ইতিহাস আমি পেতাম না এইভাবে। এইরকম মধ্যপ্রদেশের এত গুহা আছে, এত মানে কখনো কখনো মনে হয়েছে যে এইসব গুহা কখনো কোনো না কোনো একটা জায়গায় গিয়ে আমার মনে হয়েছে যে এই গুহার বয়স হয়তো 3000, 2500, খুব বেশি না হলে 3000 বছরের। এবং তখন কোনো এমন কিছু মেশিন ছিল যা দিয়ে এই গুহাগুলো তৈরি করে চললো। আর ম্যাক্সিমামই বৌদ্ধ আর জৈন আমলের গুহা। পরবর্তীকালে সেগুলো অন্যান্য মন্দিরে পরিণত হয়েছে। এটা ভারতবর্ষ ঘুরলে এটা বোঝা যায় যে এই যে চেঞ্জটা, পরিবর্তন, যেমন রাজনৈতিক জগতে পরিবর্তন হয়, ধর্মের জগতেও যে পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনগুলো এবারে এই যে সাঁচি গিয়েছিলাম, এবারে বিদিশা আর সাঁচি ঘুরে এলাম। ওখানে গিয়েও দেখেছি যে কীভাবে গৌতম বুদ্ধ যিনি নিরাকারের সাধনা করেছেন, যখনই তার একটা সময় পর তার মানে যেন মনে হচ্ছে তার ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে, তাকে বাদ দিতে হবে, সেই গৌতম বুদ্ধের মানে ব্রাহ্মণরা সেই গৌতম বুদ্ধের গলাতেও পইতে পড়িয়েছে। গৌতম বুদ্ধই নারী দেবী হয়ে যাচ্ছেন, তিনি তারা হয়ে যাচ্ছেন। এই পুরো সময় ক্রমটাকে দেখানো আছে সাঁচির মিউজিয়ামে। এইগুলো না গেলে, আমার সঙ্গে এবারে শান্তনু দাশগুপ্ত ছিলেন, উনি আমাকে ব্যাপারগুলো খুব সুন্দর করে গাইড করে উনি বুঝাচ্ছিলেন যে একটার পর একটা সাল ধরে ধরে। আর সমস্ত মিউজিয়ামে প্রতিটা প্রাচীন মূর্তির গায়ে গায়ে সব লেখা আছে কোন সময়ের মূর্তি, আর তার সম্বন্ধে ছোটো একটা শর্ট ডিসক্রিপশন দেওয়া আছে। দেখতে দেখতে মানে ইতিহাস সম্বন্ধে ধারণাটা চেঞ্জ হয়ে যায়। আমরা যা পড়ি, যা জানি, তার থেকেও মানে অনেক কিছুই আমাদের অজানা রয়ে গেছে। এই ঘুরলে এইটুকু হয়। আর অজানার আনন্দ তো আছেই। আমার এই যে ঘোরাঘুরি করার আগে আমার আরেকজন প্রিয় লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে দিনের পরে দিন, হ্যাঁ, যে টোটাল একটা পুরো খণ্ড আছে খালি ভ্রমণের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তো মধ্যপ্রদেশের বেঙ্গল নাগপুর রেলের অনেক কথা আছে। ওনার লেখা পড়লেও প্রকৃতিকে কীভাবে, প্রকৃতির জায়গাটা, এবার যদি আমি প্রত্নতত্ত্ব ইতিহাসের জায়গা থেকে সরে প্রকৃতির জায়গায় চলে আসি, প্রকৃতির সঙ্গে কীভাবে মেলামেশা করতে হবে, প্রকৃতির কাছে কীভাবে যেতে হবে, সেটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়ে গেছে। তা উনি তার এই ঘোরাঘুরির পেছনে উনি আমার কাছে ইন্সপিরেশন হিসেবে কাজ করেছেন। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ব্যাপারে শৈলেন্দ্র নারায়ণজিও কৃতজ্ঞতা জানিয়েছেন ওনার লেখা, যে আমি এই জায়গাটায় আছি, যে এই যে এখানকার যে সৌন্দর্য, হ্যাঁ, আমি বলতে পারছি না। বিভূতিবাবু হলে উনি আরও সুন্দর করে এই জায়গাটা বর্ণনা দিতে পারতেন। আচ্ছা, আপনার লেখা থেকে আমরা জেনেছি এই বিভূতিভূষণের প্রসঙ্গে আসতে গিয়ে, যে বিভূতিভূষণকে যারা দেখেছিলেন তাদের একজনের সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, এবং বিভূতিবাবুর মহাদেব রায়ের তিনি ছিলেন, মানে শিষ্য ছাত্র ছিলেন, এবং তার ব্যাগটা, বিভূতিবাবুর ব্যাগটা খড়গপুর স্টেশন পর্যন্ত বয়ে নিয়ে গিয়েছিলেন। মানে আপনি দেখেছেন যারা বিভূতিভূষণকে দেখেছিল, ওনার সম্পর্কে? উনি তো এখন মনে হয় গত হয়েছেন নাকি? অনেক দিন হয়ে গেল, অনেক দিনই হয়ে গেল। উনি শৈলেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়, ইন্দার দক্ষিণ ইন্দায় ওনার এখনও বাড়িটা রয়েছে। ওই বাড়িতে কিছুদিন আগে উজ্জ্বলবাবু ওনার কথা বলছিলেন যে ওনার বাড়ির একটা বিশাল লাইব্রেরি ছিল, প্রচুর বই উনি পড়াশোনার দিকে উনি ছিলেন। তো ওনার মুখেই আমি উনি রমাপদ চৌধুরীরও বন্ধু ছিলেন। তার একটি চিঠিও আমার কাছে আছে, রমাপদ চৌধুরীর লেখা চিঠি। শৈলেন্দ্র নারায়ণকে হিন্দু স্কুলে ভর্তি হওয়ার জন্য একটি চিঠি লিখছেন উনি। তো উনি বলেছিলেন যে যখনই বিভূতিবাবু আসতো স্টেশন থেকে সুটকেসটি বিভূতিবাবু রেলওয়ে স্কুলের পেছন দিকের
বাসায় মহাদেব বাবুর থাকতেন, মহাদেব রায়, যিনি প্রমথনাথ মিশ্রেরও বন্ধু ছিলেন। আর সেই সময় খড়পুরকে চিনত ওনার থ্রু দিয়ে অনেক মানুষ, মানে ওনার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরেরও যোগাযোগ ছিল। আর সেই মহাদেব রায় বাসাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসতেন। এরকম শুনেছি যে পথের পাঁচালী উপন্যাসের প্রুফ বিভূতিবাবু দেখেছিলেন, এই মহাদেব রায়বাবু দেখেছিলেন। তো ওই সুটকেসটা বয়ে যে নিয়ে আসতেন, এইটা ওনার কাছে উনি নিজেকে প্রচুর ভাগ্যবান বলে মনে করতেন। আমি জেঠু বলতাম, শৈলেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়, উনি রেলের একজন অফিসার ছিলেন। কিন্তু উনি এইটা, আমি যখনই যেতাম এই ব্যাপারটা ওনার মুখে শুনতাম যে উনি কত মানে কীভাবে উনি মানে নিজের জীবনকে সার্থক মনে করছেন যে উনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানে বাবুর সুটকেসটা বয়ে রেলে বয়েজ স্কুলের পাশে মহাদেব রায়ের বাসায় উনি নিয়ে আসতেন বিভূতিবাবুকে ধরে ধরে। আর কিছু প্রশ্ন আছে সমরবাবুকে? সমরদা, সমরদা দীর্ঘ হয়ে যাবে আমাদের। সমরদা বলুক যে সমরদা কীভাবে এই ফেলে আসা জীবনটাকে, এই যে পত্রিকা তৈরির থেকে পত্রিকা আজও চলছে সগৌরবে সগরিমায় চলছে, এই পিছনের ইতিহাসের কিছুটা অন্তত সমরদা বলুক। কত ছেলে মেয়ে সমরদা বললে হবে না, হ্যাঁ, কত ছেলে মেয়ে এসেছে, কত এখান থেকে তো অনেকের জন্যই এটা প্ল্যাটফর্ম হয়ে আছে। এডিটার সবাই এসেছে, তাদের সম্বন্ধে বলুক সমরদা এই ইতিহাসটা। পত্রিকা করার আগে আমি নিজে তো বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করতাম। সেই কাজ করতে করতে আমার তখন মাথায় একটা এরকম ভূত চেপেছে বলা যায়, যে একটা স্থানীয় পত্রিকা খবর থেকে করলে কেমন হয়। এই ভাবনা চিন্তা করতে 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 অনেকের সাথে কথা বলি, তো বেশিরভাগ লোকই কিন্তু আমাকে নিরাশ করেছে। সমর পারবে না, খুব টাফ ব্যাপার। সেটাই করতে করতে 95-এ আমার কিছু বন্ধু অ্যাকচুয়ালি লেখালেখির জগতের কয়েকজনকে পেয়ে গেলাম, আর লেখালেখির জগতে নয়, অথচ আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। সেসব ওদেরকে নিয়ে আমি 95-এ কাজটা শুরু করি। শুরুতে তো আমাদের যেটা হয়, যেটা এখনও রয়েছে, আর্থিক তো সমস্যা একটা থাকেই, ওটা কাটিয়ে ওঠাটা একটা ব্যাপার। তো পেপার করতে করতে যখন দেখলাম আমার সাথে অনেক ছেলে মেয়ে জুড়ে গেল আর কি, তারা হয়তো মনে মনে চাইতো যে সংবাদপত্রে লিখবো বা করতে করতে দেখলাম আমরা একের পর এক মানে নতুন নতুন ছেলে মেয়ে আসছে। সেটা আমার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। তারপর সিনিয়র কিছু রিপোর্টার, ওরা আমাকে কেউ কেউ আবার বিভিন্নভাবে পরামর্শ দিয়ে হেল্পও করেছে। শুরুটা খুবই কঠিন ছিল, বছর 5 খুব। তারপর আস্তে আস্তে এখন অনেকে যখন একসাথে আমরা জুড়ে গেলাম, তো কিছুটা অন্তত স্মুথ হয়েছে আর কি ব্যাপারটা চালাতে গিয়ে। তো আমাদের তো সমস্যা অনেক আসে, যেরকম আমার প্রথম মনে আছে দ্বিতীয় ইস্যু বেরোবার পরেই আমি একটা মামলা খেয়ে বসেছিলাম। তখন ভাবলাম না, আর পত্রিকা চালানো যাবে না, এখন মামলার পয়সা জোগাড় করবো না পেপারের খরচ জোগাড় করবো, এই একটা খুব টেনশন ছিল আর কি। যাক, সেই সময় আমার কিছু লয়ার দাদা কিছু হেল্প করেছেন, আমি বলতে নেই, বিনা পয়সায় মামলা লড়েছে। সেই সময় বোধহয় ওটা বছর 10 মামলা চালানো হয়েছে, তারপর তো ওটা ডিসমিস হয়ে যায়। হোক, তো এইভাবে বাধা বিপত্তি অনেক এসছে, এখনও আসে। তবে ঠিক যারা যারা আমার সাথে এসছে প্রত্যেকের কাছেই আমি ঋণী কোনো না কোনো সহযোগিতা পেয়েছি বলেই আমরা এতদিন ধরে আমি কাগজটা চালিয়ে যেতে পারছি আর কি। আশা করি যতদিন পারবো চালিয়ে যাব। আচ্ছা, আমাদের আলোচনা চলছে অনেকক্ষণ ধরেই, এবং এই আলোচনার তো শেষ নেই। মানে মোবাইলেও জায়গা থাকবে না এরকম আলোচনা, মানে আমাদের এত কথা বলার আছে এবং জিজ্ঞেস করার আছে। ওই জন্য আপাতত আজকের মতো আমরা এখানে শেষ করছি আলোচনাটা। আবার পরবর্তীকালে আমরা যদি আবার সময় পাই, আবার আমরা বসবো এবং এরকম আলোচনা হবে। আপাতত আজকের মতো শেষ করি নাকি? আজকের মতো শেষ করে দিই আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন এই বলে রাখছি।